এই মহান অনুষ্ঠানে আসার জন্য তাদের চরণ স্পর্শ করতে পেরেছি এবং সঙ্গে আমার প্রণাম অলকদা আছেন। প্রথম অনুষ্ঠান শুরু করার সময় উৎপল একটা হিন্স দিয়ে গেছিলেন যে আবহের মধ্যে আমরা আছি। আমি সেই আবহের টান ধরে একটা কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি, একটা কবিতার ছবি চলছে হাসপাতাল নিয়ে বিষয়বস্তু। আমি কর্মবিরতির প্রশ্নে গিয়ে আমাদের গ্রামীণ জনজীবন যেভাবে ব্যাহত হচ্ছে, একটা গ্রামীণ ছোট্ট শিশু ডাক্তারদের কর্মবিরতির কারণে মারা গেল, সেই প্রেক্ষাপটে একটা কবিতা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি সময় নেব 7 মিনিট। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়, সেই ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারলেন। ফাঁসির আসামির মতো বিধ্বস্ত বিপন্ন নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলেন। কিছু একটা করুন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের ওই নোংরা বারান্দায় একা শুয়ে রয়েছে, চিকিৎসা হচ্ছে না। ডাক্তারবাবু বিরক্ত হলেন, তার 4 ধারা বিট করা হোক। ডাক্তারের দল হই হই করে উঠলেন, পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড সিট এসব তো আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রুগী উঠছে বড় হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায়, হাজারো রুগীর ভিড়ে নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। মুখ ফ্যাকাশে, হাতে ফোটানো সেলাইনের সুচ, চোখ ঢুকে গেছে কোটরে। ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান। ধীরে ধীরে অর্থের বিষণ্ণ বিকেলে 7 দরজায় কি পা ভিক্ষাসরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে হাসপাতালে মামনির মাথার কাছে বসে। সন্দেশ খাবে মামনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অমল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি কবে বাড়ি যাবো বাবা। বলতে বলতে মেয়েটি চিনি পড়ে নিকুঞ্জ মামনির মাথায় হাত বোলায়। সন্দেশটা খেয়ে মা, আমি সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে দেখো ভিতরে ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ হাসপাতালের ভেতরের ঘরে শুয়ে থাকা ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, আমি কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে মৃত আসামির মতো। পাড়ার এমএলএ দয়াল ঘরে চিঠি দিয়েছেন রাইটার্সের আমলাকে, তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক দিকে, তিনি চিঠি পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কয়েকদিন নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সেই চিরকুট এখনো এসে পৌঁছায়নি হাসপাতালে। এলে বিনা খরচে মেয়েটির ডায়ালিসিস করা হবে। চিরকুট আসেনি, কিন্তু দিন চলে যাচ্ছে, রাইটার্সে চিঠি চলছে। জুতোর দোকানের সামান্য পয়সার কর্মচারী নিকুঞ্জ সারাদিন অসংখ্য মানুষের পায়ে জুতো পরায়, অন্য মানুষকে কাজে ভুল হয়ে যায়, বারবার বালির ধমক লাগায়। একটা নজর পায়ে জুতা পরাতে পড়াতে নিকুঞ্জের মনে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো জড়িয়ে ধরে যেন পড়ে ওঠে, স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে ওই হাসপাতালের নোংরা বারান্দায় পড়ে আছে, স্যার চিকিৎসা হচ্ছে না। স্যার আপনাদের তো অনেক টাকা দিন না স্যার, কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনাদের গোলাম হয়ে থাকবো। কিন্তু নিকুঞ্জর এসব বলা হয়ে ওঠে না। কাজের ফাঁকে ফাঁকে শুধুই পড়ে দীর্ঘশ্বাস। দুপুর ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম এড়িয়ে বহু মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটি চেয়ারের সামনে দাঁড়িয়ে চোরের মতো। কেরানি বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে তাহলে কাল কালও হবে না, কাগজ পড়ে না নাকি? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের সারাদিন ছুটি। তাহলে তাহলে পরশু পরশু তো শনিবার, তারপর দিন রোববার, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার
ফলে আরো 4-4টে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে থাকে নিকুঞ্জর কানে ভেসে আসে মামনির সেই ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি কবে বাড়ি যাবো বাবা। নিকুঞ্জর অহত শীর্ণ শরীরে হঠাৎ থেকে উঠে ভয়ঙ্কর তেজ। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে রাইটার্সের দরজা দিয়ে বেরিয়ে আসে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ঢুকে পড়ে দারুচি পাড়ার এক প্রাচীন বন্দুকের দোকানে। ঢুকেই চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যার থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একসঙ্গে। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিন ছুটি। তারপর মামনির ডায়ালিসিস। মামনি কিচ্ছু ভাবিস না, মার মাত্র 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা, তুই ভালো হয়ে উঠবি মা। দোকানের দারোয়ান নিকুঞ্জকে ঘাড় ধরে বের করে দেয়। বুকের ভিতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা। তবু নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। পকেটে দুটা তার আঙুল। হাসপাতালের সিঁড়ি দিয়ে উত্তর সময় ভিজিটিং হয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে রেখেছে। নিকুঞ্জ ছুটতে ছুটতে পৌঁছে যায় মামনির বিছানার কাছে। দেখে মামনির বিছানাটা খালি। মামনি কোথায়, কোথায় মামনি? নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আছেন। প্রথমে তার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে প্রথমে কিছুটা থমকে যান, তারপর ধীরে ধীরে বলেন, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি, এখনই একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে যায়। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ পকেট থেকে সেই ক্ষেত্রে যাওয়া আঙুলের ঠোকাটা বের করে মামনির সুন্দর বিছানার দিকে তাকিয়ে বলতে থাকে, মামনি তুই আঙুল খেতে চেয়েছিলি মা, আমি আঙুল নিয়েছি। মামনি তো এই দেখ মা, এই দেখ। অনেক একটা ভাড়া করা ভেতরের উপর ছোট্ট খাটিয়ায় চিরতরে ঘুমিয়ে পড়া মামনিকে নিয়ে দূর মফস্বলের বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় নিকুঞ্জ। মাথার উপর আকাশ ভরা চাঁদ, তারা নক্ষত্র। পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখের পরে। আকাশ ভরা নক্ষত্র তারা আলো মিছিয়ে রাখলো নিকুঞ্জর বাড়ির পথে। চিরতরে ঘুমিয়ে পড়া মামনির মাথার কাছে বসে নিকুঞ্জ শুনতে পেল আকাশ ভরা চাঁদ তারা নক্ষত্র সবাই যেন বলছে, নিকুঞ্জ রাইটার ছুরি রাখতে পারে, আমাদের ছুরি নেই নিকুঞ্জ। তোমার মেয়ের জন্য আমরা সারা রাত জেগে আছি, তোমার মেয়ের জন্য আমরা সারা রাত জেগে থাকবো। তখন সবে ভোরে আলো পড়ছে। নিকুঞ্জ চিরতরে ঘুমিয়ে পড়া মামনিকে নিয়ে পৌঁছে গেল মফস্বলের ভাঙা বাড়ির দেওয়ালের পাশে। নিকুঞ্জর বহু পাগলের মতো ছুটে এলো, এনেছো এনেছো মানে মামনি কোথায়, মামনি কথা বলছে না কেন? কান্নায় পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল ভাবে ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামনি ছুটি হয়ে গেছে, তোমার মামনি ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্যে। আমি কৃতজ্ঞ এটুকু সময় আমাকে দেওয়ার জন্যে। প্রণাম সবাইকে, নমস্কার।